এটাই আমার জীবনের একটি চরম হতাশা এবং দুঃখজনক বিষয়। দেলোয়ার হোসেন সাঈদী শুধু একজন বাংলাদেশের নেতা, পুরো মুসলিম উম্মার নেতা। প্রিয় মুসলিম উম্মা, আজ অসাবধানতাবশত আমি একটি চরম অন্যায় করে ফেলেছি, যেটা হয়তো বা আমার লক্ষ্য চক্ষুর বাইরে ছিল। উত্তেজনাবশত হয়তো সেই কাজটি আমার দ্বারা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী শুধু একজন বাংলাদেশের নেতা, পুরো মুসলিম উম্মার নেতা। নিজের অসাবধানতাবশত ওনাকে অপমান করি, এটাই আমার জীবনের একটি চরম হতাশা এবং দুঃখজনক বিষয়। খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। ছাত্র দলের ছেলেরা আক্ষেপ করছে, তার ক্ষমা চাইছে জামাত শিবিরের কাছে, দেশবাসীর কাছে, যে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আমি নীরবে নিভৃতে কান্না করছি। দর্শক, দেশব্যাপী যখন শিবির পেটানো হচ্ছে, সেখানে ছাত্র দলের কেউ কেউ ক্ষমা চাচ্ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছবির ওপরে জুতা দিয়ে মারা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান ডকুমেন্টারিতে এক দফার ঘোষক পরিবর্তন করা হচ্ছে। লং মার্চ টু ঢাকার ঘোষককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম। ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখার অনুরোধ থাকবে। দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। ছাত্রদল যুবদল যা করছে সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি, তারা সেই ছাত্রলীগ এবং যুবলীগের ধারাবাহিকতা বজায় রেখেছে। তা দেখে মনে হচ্ছে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। গেল কয়েকদিন যাবৎ আমরা দেখেছি বিরোধী দলের নেতাকর্মীদের ওপরে হামলা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। এনসিপি নেতাকর্মীদের ওপরে হবিগঞ্জে কিভাবে হামলা করেছে ছাত্রদল যুবদলের কর্মীরা, আমরা সেটা স্পষ্ট দেখতে পেয়েছি। আমরা দেখেছি ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপরে কিভাবে যুবদলের সভাপতি নয়ন সহ আরও ছাত্রদল যুবদলের কর্মীরা মিলে কিভাবে হামলা চালিয়েছে। হাসপাতালে ঢুকে কিভাবে চিকিৎসা নেওয়ার সময় বাধা প্রয়োগ করে তাদের উপরে হামলা চালিয়েছে। নানা কারণে নানা বিষয়ে এখন অভিযোগ বিএনপির বিরুদ্ধে। বিএনপি সরকার মাত্র কয়েক মাস হলো ক্ষমতায় এসেছে, বিএনপি সরকার গঠন করেছে, এরই মধ্যে এত এত সমালোচনা। মনে হচ্ছে না 5 বছর সরকার টিকবে আসলে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আজকে একটি জিনিস খুবই ভালো লেগেছে, একজন ছাত্রদল নেতা সে লাইভে এসে দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে প্রকাশ্যে এবং বলেছে ছাত্রদল যা করছে, ছাত্রদল যেগুলো করছে সেগুলা মোটেও ঠিক কাজ করছে না, উচিত কাজ করছে না। ছাত্রদলকে উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়ে সেটা দেখি ছাত্রদলের সেই নেতা কেন লাইভে এসে প্রকাশ্যে ক্ষমা চাই, কেন ক্ষমা চাইলেন তিনি, কি কারণ সেটা দেখি, তারপরে কথা বলি। এটাই আমার জীবনের একটি চরম হতাশা এবং দুঃখজনক বিষয়। দেলোয়ার হোসেন সাঈদী শুধু একজন বাংলাদেশের নেতা, পুরো মুসলিম উম্মার নেতা। প্রিয় মুসলিম উম্মা, আজ অসাবধানতাবশত আমি একটি চরম অন্যায় করে ফেলেছি, যেটা হয়তো বা আমার লক্ষ্য চক্ষুর বাইরে ছিল। উত্তেজনাবশত হয়তো সেই কাজটি আমার দ্বারা হয়েছে। যে দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুর পর, ইন্তেকালের পর আমি তাকে নিয়ে পোস্ট করি এবং কান্নায় ফেটে পড়ি। তার উপর নির্যাতন হওয়ার পর তার পক্ষে নিজেই অনেক প্রতিবাদ করি। সেই আমি আজ নিজের অসাবধানতাবশত ওনাকে অপমান করি, এটাই আমার জীবনের একটি চরম হতাশা এবং দুঃখজনক বিষয়। দেলোয়ার হোসেন সাঈদী শুধু একজন বাংলাদেশের নেতা, পুরো মুসলিম উম্মার নেতা। সেই নেতাকে যে অপমান করেছি আমি নিজের অসাবধানতাবশত, তার জন্য সবার নিকট ক্ষমা চাইতেছি। আপনারা আমাকে ক্ষমা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাই যেন এই ভুল আমার লাইফে কখনো না আসে। নিজের ভাষা হারিয়ে ফেলার মতো অবস্থা, কখনো বুঝতে পারিনি যে আমার দ্বারাই যে প্রিয় মানুষটাকে ধর্মের পথ থেকে এত ভালোবাসি সেই মানুষটাকে অপমান করব। সবার কাছে ক্ষমা চাই, সবাই মাফ করবেন এবং দোয়া করবেন যাতে এরকম অসাবধানতা বশত কোনো কাজ আমার নিকট না হয়। সবার কাছে ক্ষমা চাই, নিজ গুণে ক্ষমা করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, অবিশ্বাস্য ঘটনা। জামাত শিবির সহ এদেশের সচেতন ইসলাম মন্ত্রী সবাইকে অনুরোধ করব, এই ভিডিও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন। ছাত্র দলের ছেলেরা আক্ষেপ করছে, তার ক্ষমা চাইছে জামাত শিবিরের কাছে, দেশবাসীর কাছে, যে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি।
আমি নীরবে নিবৃতে কান্না করছি। দর্শক, দেশব্যাপী যখন শিবির পেটানো হচ্ছে, শিবিরের ছেলেদের যেখানেই পায় সেখানেই হামলা করে, শিবিরের পায়ে পড়ে যেখানে মারামারি বাঁধাচ্ছে, শিবিরের হাত পা ভেঙে দিচ্ছে ছাত্রদল, সেখানে ছাত্রদলের কেউ কেউ ক্ষমা চাচ্ছে, ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চাচ্ছে। হ্যাঁ, এই ঘটনা শুরু হয়ে গেছে। দর্শক, ঘটনা জাস্ট এখানে ক্ষমা চাওয়া, আক্ষেপ করা, দুঃখ প্রকাশ করা, নীরবে নিবৃতে কান্না করার মধ্য দিয়ে শুরু হয়েছে। আপনারা দেখবেন আজকে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে নিরীহ শিবিরের উপর হামলা করছে, যেখানে শিবিরের কোনো দোষ নাই, শিবির ভুলের ঊর্ধ্বে না, শিবিরের ভুল আছে, ত্রুটি আছে, অনেক কিছুই আছে। আপনি শিবির বিরুদ্ধে রাজনীতি করেন, কোনো সমস্যা নেই, আমরাও তো বলি, কিন্তু শিবির দোয়া অনুষ্ঠান করছে, আপনি অডিটোরিয়ামের ভিতরে ঢুকে কোনো কথাবার্তা ছাড়া ইচ্ছা মতো শিবিরকে পেটালেন। শিবিরের একটা ছেলে সরকারি কলেজের সামনে থেকে হেঁটে যাচ্ছে, আপনি তাকে পেয়ে তার মাথাটা ফাটিয়ে দিলেন। শিবিরের ছেলেরা জুলাই প্রদর্শনী করছে, আপনি সেখানে ঢুকে স্টাম্প দিয়ে গাছের ডাল ভেঙে ইচ্ছে মতো পেটালেন। এই যে ভয়াবহ জুলুম, বিনা দোষে বিনা অপরাধে পায়ে পাড়া দিয়ে বেধড়ক পেটনি, কোনো কারণ ছাড়া, এই যে মহা জুলুম, অনেকে তো মাপ চাওয়া শুরু করেছে। সামনে কি হবে জানেন? আজকে আপনারা যারা হামলা করছেন ছাত্রদলের ভাইরা, তোমরা আমাদের ছোট ভাই, অনেকে আছেন আমাদের সিনিয়র, আপনাদেরকে বলছি, আপনি বেকার বেকারই থাকবেন, আপনি কোনো ভালো চাকরি পাবেন না। আর শিবিরে যে ছেলেটাকে মারছেন, ওই ছেলেটা একদিন ভালো চাকরি করবে, ওই ছেলেটা একদিন ম্যাজিস্ট্রেট হবে, ইউএনও হবে, ওই ছেলেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, ইউরোপ আমেরিকায় যে সেটেল হবে, বড় ব্যবসায়ী হবে, তাকে সবাই স্যার স্যার বলবে। আর আপনি গাঞ্জা খেয়ে সরোয়ার্দী উদ্যানের কোনায় পড়ে থাকবেন। এমন একটা সময় আসতে পারে শিবিরের যেসব ছেলেদের আপনি মারছেন, ওইসব ছেলেরা আপনার এলাকায় কোনো একটা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ করতে যাবে, আপনি সেই লাইন ধরে ত্রাণ চাইবেন। কারণ অতীতে আমরা দেখেছি ছাত্রলীগের যারা এভাবে বেপরোয়া হয়ে শিবিরের গায়ে হাত দিয়েছিল, এগুলো সব হতাশ জীবনযাপন করছে, জীবনে একটাও কেউ ভালো চাকরি করতে পারেনি। এখন তো সব পালাতক, কিন্তু যারা পালাতক ছিল না, যখন তাদের সুসময় ছিল, তখন ওই অতি আগ্রাসী যারা ছিল, তারা কেউ ভালো চাকরি পায়নি, ভালো কোনো প্রফেশন নাই, এরা হতাশ, ভালো বউ পায়নি, আর আদর্শ একটা পরিবার পায়নি। কারণ জুলুমের ফল কখনো ভালো হয় না। হ্যাঁ, ছাত্রলীগের মধ্যে স্মার্ট ছেলেরা ছিল, যেমনটা ছাত্রদলও আছে, তারা কিন্তু শিবিরের সাথে এইভাবে মারামারি করে না, তারা সিস্টেমে রাজনীতি করে, তারা বিএনপি করে, তারা আওয়ামী লীগ করে, তারা বড় পদ পদবি নেওয়ার চেষ্টা করে, কিন্তু লাঠিয়াল হিসেবে ভূমিকা পালন করে না। তারা একদিন ঠিকই বড় কিছু হবেন, কিন্তু যারা আজকে লাঠিয়াল হিসাবে ঘৃণ্য আচরণ করছেন, জীবনে ভালো কিছু করে খেতে পারবে না, আমি ভবিষ্যৎবাণী করছি। আর যারা মজলুম, তারা অবশ্যই ভালো কিছু করবে। আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মার খেয়ে হল থেকে বের হয়ে গেছে, 3 মাস জেল খেটেছে, সে এখন ইউএনও। আর যারা মেরেছে, ওরা ঠিকভাবে 3 বেলা ভাত খেতে পারে না, ওদের বয়স হয়েছে 34 বছর, এখন পর্যন্ত বিয়ে করতে পারেনি, কোনো প্রফেশন নাই। পার্থক্য দেখেছেন? একজন ইউএনও মার খেয়ে জেল খেটে আওয়ামী লীগ আমলে, আর আরেকজন যারা মেরেছে তাদের কোনো অস্তিত্বই নেই। তো দর্শক, দেখেন কি ঘটেছে। আল্লামা সাঈদীর ছবিতে ভুলে জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, ক্ষমা চাইলেন ভিডিও বার্তায়। মজা না? আমি এই ছাত্রদলের এই নেতাকে ধন্যবাদ জানাই। শুধু এই নেতা না, অনেকেই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আল্লামা সাঈদীর মতো কোরআনের পাখি, যাকে বেগম খালেদা জিয়া সর্বোচ্চ রেসপেক্ট করতেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে সম্মান করতেন, তারেক রহমান যাকে সম্মান করেন, বিএনপির অফিসিয়ালি যার মৃত্যুতে শোক জানিয়েছে, যাকে সম্মান করে, তার ছবিতে জুতা মেরেছো তোমরা। এই যে এখন আক্ষেপ করতে শুরু করেছে। তো দর্শক, শুধু আল্লামা সাঈদীর বিষয় এখানে আসছে। অনেকে বলছেন যে নিজামী, মুজাহিদ, অন্যান্য যারা আছেন তারাও তো নিরপরাধ। হ্যাঁ, তারাও নিরপরাধ, তারাও আওয়ামী লীগের জুলুমের শিকার, কিন্তু তারপরও আল্লামা সাঈদীর বিষয়টা ভিন্ন। আল্লামা সাঈদীর প্রতি মানুষের যে ইমোশন, এটা নিজামী, মুজাহিদ বা অন্য কারোর প্রতি নেই। আল্লামা সাঈদী দলের ঊর্ধ্বে গ্রহণযোগ্য, যেটা নিজামী, মুজাহিদ নয়। আবার আল্লামা সাঈদীর গায়ে 71-এর কোনো কাদা লাগেনি, সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ভাবে আওয়ামী লীগটাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। কিন্তু মাওলানা মতিউর রহমান নিজামী, আলী ইহসান মুজাহিদ, তারা 71-এর স্বাধীনতা বিরোধিতা করেছেন, এটা তো সত্য। এই কারণে তাদের নিয়ে বিতর্ক হতে পারে। কারো ছবিতে জুতা মারামারি, এগুলো কাম্য নয়। জুতা মারামারি এটা হবে আওয়ামী লীগের সাথে, এটা বিএনপি জামাতের মধ্যে কাম্য নয়। সেই জায়গায় আল্লামা সাঈদীর বিষয়টা সম্পূর্ণ আলাদা, পাবলিক পারসেপশন, মানুষের ইমোশন সম্পূর্ণ আলাদা। আর কোরআনের একটা আকর্ষণ আছে, যেটা আল্লামা সাঈদীর সুপ্রিমেসি। আল্লামা সাঈদীর ছবিতে জুতা মারার মতো ধৃষ্টতা দেখিয়েছে ছাত্রদলের কুলাঙ্গাররা। জামাত যেটা করেছে, যে এখানে তাদের নাম, পরিচয়, ছবি প্রকাশ করেছে, তাদের পরিবারের কাছে বিচার দিয়েছে এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে নীরবে নিবৃত্তে। এটা কিন্তু ওপেনলি ঘোষণা দিয়ে করেনি, যার ফলে যারা এই কাজ করেছে প্রত্যেকে ভয় পেয়েছে, ভয় পেয়ে ক্ষমা চাওয়া শুরু করেছে। আসলেই
অনুতপ্ত হয়েছে। অনুতপ্ততা ওদের জন্য আমরা আবারও ধন্যবাদ জানাই। কারণ এটা জামাতের রাজনীতির একটা মডেল। যে জামাত যদি কোনো সীমা লঙ্ঘনকারী নাম পরিচয় প্রকাশ করে যথাযথভাবে হুঁশিয়ারি দিতে পারে, তারা ক্ষমা চাইতে বাধ্য হবে। হ্যাঁ, মিনিমাম রেসপেক্ট এই সব জায়গায় থাকা দরকার। ঠিক তদ্রুপ জামাত শিবিরকেও বলবো, এবং জামাত শিবির এটা আমল করে, এটা বলা লাগে না, আমরা বলার আগে আমল করে। উসিকে মনে আমার নিজের সহ সবাইকে আমরা এই নসিহত করবো। যেমন বিএনপির যারা রানিং দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী হোক যে কোনো মন্ত্রী হোক, তারা ডেফিনেটলি সমালোচনার যোগ্য, তাদের সমালোচনা করার অধিকার, সমালোচনা হবে। কিন্তু যারা প্রয়াত, তাদের সমালোচনার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না হলে বাংলাদেশে জামাত ইসলামী রাজনীতি করতে পারতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মোটামুটি মুক্ত হয়েছে, ইসলাম পন্থা আবারও সামনের সারিতে এসেছে। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান দিতে হবে, এটা জামাত দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইভাবে উচ্চারণ করে, তার জন্য দোয়া করে, তার জন্য জামাতের কর্মসূচি থাকে। বেগম খালেদা জিয়া জীবিত থাকতে তার সমালোচনা অবশ্যই হতে পারতো, তিনি প্রায়ত খালেদা জিয়ার মতো ভদ্র ডিসেন্ট রাজনীতিবিদ বাংলাদেশে বিরল। প্রায়ত খালেদা জিয়ার জন্য জামাত শিবির অলওয়েজ দোয়া করে এবং করবে, তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জামাতের সর্বোচ্চ নেতৃত্ব, তাকে সর্বোচ্চ সম্মান দেয়। জামাত যেরকম জিয়াউর রহমান খালেদা জিয়াকে সম্মান দেয়, ঠিক তদ্রুপ ছাত্র দলকেও আল্লামা সাঈদী সহ জামাতের প্রয়াত নেতাদেরকে সম্মান দিতে হবে। এই জায়গায় লিমিট ক্রস করলে তার ফল ভালো হবে না। তবে রানিং যারা আছেন, ডাক্তার শফিকুর রহমানের সমালোচনা যেরকম ছাত্র দল করতে পারে, ঠিক তদ্রুপ তারেক রহমানের সমালোচনা শিবির করতেই পারে। এবং প্রধানমন্ত্রী সমালোচনা যদি না করে, তাহলে গণতন্ত্রের সমালোচনাটা করবে কার? তো দর্শক, এই যে আক্ষেপ করা, ক্ষমা চাওয়া এবং নীরবে নিবৃত্ত ওই ছেলে বলছেন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, তিনি কান্না করেছেন, আমি ক্ষমা চাচ্ছি, এটা একটা বিরল দৃষ্টান্ত। ছাত্রদলের এই যে অসাধ্য, এটাও একটা এক্সাম্পল। আজকে ছাত্রদলের অনেকে অনেক বড় কথা বলে, কিন্তু জামাত যেহেতু ন্যায়ের উপর আছে, জামাত ভুল করলে তখন আপনি জামাত বিরোধী রাজনীতি করেন, শিবির ভুল করলে শিবির বিরোধী রাজনীতি করেন। কিন্তু বিনা দোষে যারা শিবিরকে এরকম মারছে, শিবির যদি কার্যকর পদক্ষেপ নিতে পারে অন্যায়ের বিরুদ্ধে, ছাত্রদল এরকম ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে তারা বাধ্য, ক্ষমা চেয়ে পিছু হটতে তারা বাধ্য। এটাই রিয়ালিটি। যেরকম ছাত্রলীগ অনেক বড় বড় কথা বলতো, 5 আগস্টের পর অনেকে জামাতের ছায়াতলে আসার চেষ্টা করেছে। আল্লামা সাঈদীর রায়ের পর, মৃত্যুর পর অনেকে তার জন্য শোক জানিয়ে বহিষ্কৃত হয়েছে। ছাত্র দলে যে কত আল্লামা সাঈদী প্রেমী আছে, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ছবি টানিয়ে জুতো দিয়ে পিটাতে দেখছি। তৎকালীন সময় স্বৈর শাসকের আমলে আল্লামা দেলোয়ার হোসেন হুজুর মৃত্যুর পর, মৃত্যু নিয়ে মতানৈক্য আছে যে তাকে ইনজেকশন দিয়ে, ওষুধ দিয়ে মেরে ফেলা হয়েছে। এটা মহান আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে হয়েছে। আমাদের সবারই মরতে হবে, মৃত্যুর কোনো ডেট নাই, কোনো তারিখ নাই, কোনো মাস নাই, কোনো দিন নাই, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি, কিন্তু মতানৈক্য আছে, সেখানে যাব না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর তার জানাজাটা ঢাকায় হতে দেয় নাই স্বৈর শাসক স্বৈরাচার, এবং তার যে গ্রামের বাড়ি সেখানে আসা যখন তার জানাজা বা দাফন হয়, সেখানেও মানুষজন ভিড় যাতে না করতে পারে, মানুষজন দেখতে না আসতে পারে, সেই জন্য প্রশাসন দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল মানুষজনকে। আল্লামা দেলোয়ার হোসেন হুজুর সাঈদী হুজুরের কথার উপর আস্থা, ভরসা, বিশ্বাস রেখে অনেক হিন্দু, মানে নন মুসলিম ভাইয়েরাও মুসলিম হয়েছিল। তার মাহফিলে হাজারো লাখো মানুষ জড়ো হয়েছিল। শেষ, এটা চ্যাপ্টার শেষ। মানে তার ছবি জুতো পিটা করা হচ্ছে, এটা দেখে কথাগুলো মনে পড়লো। আরো অনেক কথা তাকে ঘিরে আছে, তার যেই জ্ঞান ভান্ডার, তার যেই, এটা বিশ্লেষণ করার মতো অধিকার আমি ওইটুকু আমার ভিতরে নাই। হেলমেট বাইক চালানোর সময় বা অন্যান্য সময় বা অন্য কোনো কাজে প্রোটেকশন, হেলমেট, এগুলো আমাদের নৈতিক অধিকারের ভিতরেই পড়ে। এর বাইরে গিয়ে যদি আমরা একটু চিন্তা করি, আমরা গতকালকে রবিউল ইসলাম নয়ন ভাইয়ের সাথে আমার 3-4 বার একসাথে চা খাওয়া হয়েছে, স্নেহ করছে, এখন হয়তো করে না, করে তবুও হয়তো করে, কিন্তু হয়তো আমার পার্টি আলাদা, তার পার্টি আলাদা, এই জন্য হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু সে ভালোবাসে, আমিও বাসি। নয়ন ভাইকে হেলমেট পরিহিত অবস্থায় দেখলাম। এখন ছাত্র শিবিরের ছেলেপেলেদের হল থেকে বের করে দেওয়ার যে একটা ব্যাপার, এবং হসপিটালের ভিতরে ঢুকে যে মারধরের ব্যাপার, মানে এই যে ব্যাপারগুলো, এগুলো দেখলাম আর কি। এগুলো দেখলাম এই জন্য যেটা মনে পড়লো সেটা হচ্ছে যে স্বৈর শাসকের সময়, স্বৈরাচারের সময়, হাসিনা আমলে এভাবে হেলমেট পরে, শুধু তো ওখানে নয়ন ভাই হেলমেট পরছে, নয়ন ভাইয়ের আশেপাশে যারা ছিল, এবং নয়ন ভাই যে হেলমেট নিয়ে গেছে বিষয় সেরকমও না, তার পাশে একজন ছিল, একটা ক্লিপসে দেখলাম, এবং ওইটা নিয়ে উনি পড়লো। কিন্তু স্বৈর শাসকের সময় এরকম হেলমেট পরা অনেক মানুষ ছিল। গতকালকে দেশীয় অস্ত্রশস্ত্র দেখলাম,
তো এই যে সিস্টেমটা, এই যে কালচারটা, আমরা মনে করেছিলাম যে আমরা 24 জুলাই গণঅভ্যুত্থান হওয়ার পরে আমরা মনে করেছিলাম এবং বিশ্বাস করেছিলাম যে হেলমেট পরিহিত অবস্থায় হাতে দেশীয় অস্ত্রশস্ত্র এবং জামাত ইসলামের মানে দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ছবি, একটা মানুষ মারা গেছে তারপরও তার ছবি জুতোপিটা করার, আমার জামাত ইসলামীকে মানে সাপোর্ট করার কোনো দরকার নেই। আমার ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে লিগ্যাল কথাটা আমি বলতে চাই, জাস্টিসের পক্ষে বলতে চাই। মানে নয়ন ভাইয়ের মাথায় যে হেলমেট পরে রাজপথে শোডাউনের ব্যাপারটা, এই জিনিসগুলো আমাদেরকে মনে করিয়ে দিতে চায় যে এগুলো ছিল স্বৈরাচারের সময়, স্বৈর শাসকের সময়। তো এখন এগুলো হবে এটা আমরা আশা করি নাই, কারণ আমরা তো সবাই মিলেমিশে বসবাস করতে চাই, সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা ভয় ভীতির রাজনীতি চাই না, প্রতিহিংসার রাজনীতি, প্রতিহিংসার দেশ চলুক, এটা আমরা চাই না। তো সেই জায়গা থেকে আসলে মনে হয় যে আমরা এইরকম হেলমেট নিয়ে স্বৈরাচার আমলে আমি ভিডিও বানাইছিলাম, অভিনব কায়দায় প্রতিবাদ করেছিলাম। তো এখন এসে আসলে এটা প্রতিবাদ না, এটা জাস্ট হচ্ছে একদম ওপেন কাট বলা যে এই দিকগুলো তো আমরা স্বৈরাচারের আমলে দেখেছিলাম। এখন এত মানুষের জীবনের বিনিময়ে নয়ন ভাই তার জীবনে বিএনপির জন্য ত্যাগ তিতিক্ষা বহুত আছে। আমি এমনটা শুনেছি যে তাকে হসপিটালে নেওয়া হয়েছে, হসপিটালে বসে তার পায়ে গুলি করা হয়েছে, এমনটা আমি শুনেছি। তো ত্যাগ তিতিক্ষা রয়েছে এবং তিনি চুল দাড়ি বড় রেখে অভিনব কায়দায় তিনি রাজপথে থেকে আন্দোলন করেছে একটা সময়। সবারই ত্যাগ তিতিক্ষা আছে, আমাদের হয়তো কম, আমরা তো আন্দোলন সংগ্রাম করেছি 1 মাস। তো এর আগে অভিনব কায়দায় জনগণের পক্ষে কথা বলেছি, স্বৈরাচার আমলে স্বৈরাচারের অন্যায় নিয়ম নিয়ে কথা বলেছি, কিন্তু খুব আশা নিয়ে বুক বেঁধেছিলাম বা এটাই বিশ্বাস করেছিলাম যে এত ছাত্র জনতার জীবনের বিনিময়ে হয়তো আমরা এই দেশে আর এরকম হেলমেট বাহিনী বলেন, এখন মানুষ বলে যে হেলমেট লিগ ছিল এখন হেলমেট দল, এগুলো মানুষ বলার স্কোপটা কেন পাচ্ছে? এবং হসপিটালের ভিতরে ঢুকে হামলা করা, এগুলো এই যুগেও কেন হচ্ছে? এই ব্যাপারগুলো থেকে আসলে আমরা বাঁচতে চাই, আমরা সুখে শান্তিতে বসবাস করতে চাই, আমরা ভয়হীন চলতে চাই, আমরা ভয়হীন ভাবে একসাথে বসবাস করতে চাই, কথা বলতে চাই। আপনার আমার দেশ বাংলাদেশ নিয়ে আলোচনা সমালোচনা করার, কথা বলার, ভালো মন্দ খারাপ বলার অধিকার রাখতে চাই, ভয়হীন ভাবে বাঁচতে চাই। 24-এর পরেও এত মানুষের জীবনের বিনিময়ে যদি এখন এটা দেখতে হয়, তাহলে সেটা আসলে আমাদেরকে কষ্ট দেয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছবির উপরে জুতা দিয়ে মারা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান ডকুমেন্টারিতে 1 দফার ঘোষক পরিবর্তন করা হচ্ছে। লং মার্চ টু ঢাকার ঘোষককে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র বিরুদ্ধে কথা বলার জন্য যদি হামলা করা হয় তাহলে বাক স্বাধীনতা কোথায়? কারো চোখতে নেওয়া হচ্ছে, কোথাও বালু ট্রাক দিয়ে পথ আটকানো হচ্ছে। দেশে বিদ্যুৎ নাই, কিন্তু বিদ্যুৎ নাই, গ্যাস নাই, গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই, তেল নাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, আর আজকে 36শে জুলাই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলো। এই কথাগুলা শোনার পর আমি জানি এখন কিছু মানুষ এসে বলবে আমি বিরোধী দল করি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দেখেন ভাই, সরকারের সমালোচনা করতেছি মানে এই না যে আমি বিরোধী দল সমর্থন করি। আরে ভাই, যে দল সরকার গঠন করেছে, যে দল দেশ চালাচ্ছে, কোনো ভুল হলে তো দেশের নাগরিক হিসেবে সেই দলেরই সমালোচনা করব। যে দলের ক্ষমতায় নাই, সরকারই গঠন করতে পারে নাই, সেই দলের আলোচনায় কি করব বা সমালোচনায় কি করব? সুতরাং সরকারের সমালোচনা করি জন্যই যে বিরোধী দল করি, এই চিন্তা থেকে বের হয়ে আসেন। যদি বিরোধী দল কখনো সরকার গঠন করে তাহলে অবশ্যই দেশের নাগরিক হিসেবে তারা ভুল করলে তাদের সমালোচনা করব, অবশ্যই করব। কিন্তু এখন তাদের না ক্ষমতা আছে না সরকার গঠন করছে, এখন তাদের আলোচনা সমালোচনা যাই করব তাই হচ্ছে সময় নষ্ট। যাই হোক, বুদ্ধিমানের জন্য এইটুকুই যথেষ্ট। আর আরেকটা কথা বলি, আই হেট বাংলাদেশি রাজনীতি। বাংলাদেশে একজন নাগরিক হিসেবে চোখের সামনে যেগুলা দেখতেছি, যেগুলা ভোগ করতেছি নিজের, সেইগুলা নিয়ে জাস্ট একটু কথা বলতেছি। যদিও দেশে শুধুমাত্র এইগুলাই হচ্ছে না, প্রতিনিয়তই দেশের মানুষজন আমাদেরকে বিনোদন দিয়েই যাচ্ছে। মানে বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গেছে যেখানে আপনি রাতে ঘুমানোর পর সকালে উঠে আফসোস করবেন যে কেন ঘুমাইলাম, একটা বিনোদন মিস হয়ে গেল। কয়েকটা আপনাদের সাথে একটু শেয়ার করি। 11 বছর বয়সী মেয়ে ফেসবুকে রিলেশন করে বিয়ে করতেছে, অথচ আমার বয়স 30। তাও আবার 13 বছর বয়সে বাচ্চার মা হয়ে 7 মাসের সন্তান নিয়ে আদালতে ঘুরতেছে। লজ্জা লাগা দরকার। ক্লাস 6-এ পড়া মেয়েকে ছন্দ শেখাতে গিয়ে আমাদের সহজ সরল রিপন মিয়া বন্ধ হয়ে 5 লাখ টাকা জরিমানা দিচ্ছে। জামাতের এমপি মহোদয় হোটেল রুমে নায়িকা নিয়ে সিনেমা করতে গিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। কেউ নিজেকে বাংলাদেশের একমাত্র সুন্দরী বলতেছে। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। কেউ লাইভে আইসা বউরে মেরে তার চেহারা ভস্কায়া দিচ্ছে। তুমি এত না ভদ্র মেয়ে, তোমার বাসা কেন? কেউ কথা বলতে গিয়ে চোখ হারাচ্ছে, কেউ কথা বলতে গিয়ে বাম হাত দিয়ে থাবর খাচ্ছে।
কেউ হাতে বাথরুম পরিষ্কার করা গ্লাস পরে তার উপর আবার আংটি পরে নিজেকে দেশসেরা ফ্যাশন ডিজাইনার বলতেছে। পোলাপান হাঁটু পানির মধ্যে দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, কারো গাড়ি আবার মিরপুরে ঢুকে না। আমি একটা গাড়ি মেনটেন করি, এমন গাড়ি যে গাড়ি মিরপুরে ঢুকবেই না। কেউ ফুটবল খেলা বাদ দিয়ে বিজ্ঞাপনে মন দিছে, কেউ আবার ফুটবল বিশ্বকাপ আসার পর জামাইরে নেইমার আর নিজের শাকিরা বানাইছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে পরিমণি আবার বিয়ে করতে চাইছে, কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে স্পেন কাপ নিয়ে পলাইছে। আতিফ আসলামের খাওয়া পানির বোতল নেওয়ার জন্য কিছু খয়রাতির কারাকারি, এসব দেখে সহ্য করতে না পেরে বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ এডলফ খান এখন সিনেমায় মুভি করবে। এই হচ্ছে এখন দেশের পরিস্থিতি। মানে এইসব বিনোদন নিয়ে কথা বলেই তো শেষ করতে পারি না, রাজনীতি নিয়ে কথা বলার সময় আছে। তারপরে একটুখানি বললাম, শুধুমাত্র বিদ্যুৎ, গ্যাস, তেল নিয়ে এগুলা খুবই প্যারায় আছি, বিশেষ করে বিদ্যুৎ নিয়ে খুবই 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 প্যারায় আছি, খুবই জ্বালাতন সহ্য করা লাগতেছে। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ছবির উপরে যেভাবে জুতা দিয়ে, মানে এই জিনিসটা খুবই খুবই নিকৃষ্ট একটা কাজ হয়েছে, খুবই ঘৃণিত একটা কাজ হয়েছে। এটার জন্য এই ভিডিওটা বানাইলাম। আর প্রথমে একটু রাজনীতি নিয়ে এই জন্যই কথা বলা লাগলো। সো এতটুকুই, কারণ রাজনীতি নিয়ে কথা বলার কিছু নাই ভাই, দেশ গেছে গা। সো এসব নিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না। এখন এমনি বাংলাদেশে বিনোদনেরই শেষ নাই, মানে এত বিনোদন, প্রতিদিন বিনোদন আসতেই আছে। এগুলা নিয়ে কথা বলে শেষ করতে পারি না। রাজনীতি নিয়ে আর কি কথা বলবো। আর এমনিতেই বাংলাদেশের রাজনীতি আমার পছন্দ না, আই হেট বাংলাদেশের রাজনীতি। সেগুলো নিয়ে কথা বললাম না। আজকে জাস্ট একটুখানি কথা বললাম, সেটা হচ্ছে আজকে যেহেতু 36শে জুলাই, 2 বছর আগে এই দিনেই কেন যে রাজপথে নামছিলাম সেটাই এখন নিজেকে প্রশ্ন করি। যাই হোক, স্বাধীন করছিলাম, এখন হচ্ছে সেটারই ভোগ করতেছে। আজকে ঘোষকও চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, 36শে জুলাই আজকে, সবাইকে 36শে জুলাইয়ের অনেক অনেক শুভেচ্ছা। এই জন্যই আজকে অল্প একটু রাজনীতি নিয়ে কথা বললাম, না হলে আমি এসব নিয়ে কথা বলা প্রায় বাদই দিয়ে দিছি। তারপরও আপনাদের জন্য একটুখানি বললাম। আশা করি আপনারা বুঝতে পারছেন কেন বলছি বা কিসের জন্য বলছি। তো এতটুকুই, আল্লাহ হাফেজ। ছাত্র দলের সাথে একবার দেখে আমি শিবিরের ঝামেলা চলে, একবার দেখে আমি ছাত্র দলের সাথে এনসিপির ঝামেলা চলে, এর সাথে ওর সাথে, এগুলো তো আমরা দেখতে চাই নাই। এগুলো বাংলাদেশের মানুষ আসলে দেখতে চায় না। মানুষ খুবই ফেড আপ। মানে আমি জানি না যারা নীতি নির্ধারক আছে, এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উনারা দেখতেছে কতটুকু বুঝতেছে মানুষের পালস। মানুষ একদম বিরক্ত। এইসব আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই কি জানেন, ভালো কাজের প্রতিযোগিতা। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখি আমার বাসা লস হয়ে গেছে, আর বাসাও বাইরে আপনার কিতা মাতিটা সারা এশিয়ার মাঝে বড় 2-4 আলিমের মাঝে বড় একজন আলিম হইলা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। ও সাইদি সাহেবের পোস্টার দেখি আর এক নাস্তিকের বাচ্চা, এক মুনাফিকের বাচ্চা জুতা নিক্ষেপ করে। আমার কোনো আকলে ধরেন না যে কোনো দল করো, কোন ক্ষতিকান করছেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবে, সে যে ও জুতাটা নিক্ষেপ করবো, কত বড় সাহস। সাধারণ আমরা বাংলাদেশি যারা মুসলমান আছি, এশিয়ার যত মুসলমান আছে, সাধারণ সবর কইজা টুকরা হইলা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আর ও সাইদি সাহেবের পোস্টার দেখে জুতা নিক্ষেপ করে, কত বড় তার সাহস। আজ অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, আপনারা কেন বিএনপির সঙ্গে জোট বাঁধলেন না? প্রশ্ন করে, কেন আপনারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচন করলেন না? আমি সেই সকল ভাইদেরকে সবিনয়ে বলতে চাই, আমরা তো সেই বিএনপিকে চেয়েছিলাম, যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য। আমরা তো সেই বিএনপিকে দেখতে চেয়েছিলাম, যে বিএনপিকে নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া 2001 সালে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকদেরকে নিয়ে দেশপ্রেমিক 4 দলীয় ঐক্যজোট গঠন করেছিলেন। আমরা তো সেই বিএনপিকে দেখতে চেয়েছিলাম, যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া 2013 সালে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে সাহায্য করার জন্য 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যাওয়ার জন্য নেতা কর্মীদেরকে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2024-এর বিপ্লবের পর এই বাংলাদেশে আমরা আর সেই বিএনপিকে খুঁজে পাইনি। আমরা এক নতুন বিএনপিকে দেখেছি, যে বিএনপি জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি হওয়ার পর জুলাই বিপ্লবের পিঠে ছুরিকাঘাত করার জন্য উদ্যত হয়েছে। আমরা যখন দেখেছি, ভালো করে মনে রাখবেন, আমাদের কথা শুধু আবেগ দিয়ে নয়, আমাদের কথাগুলো শুধু কণ্ঠের জোর নয়, এগুলো আমাদের হৃদয়ের ডুমরে বুকরে কেঁদে ওঠা কথা, আর্তনাদ। আমাদের এই কথাগুলো 1.5 সহস্রাধিক বাংলা দামার সন্তানদের শাহাদাতের চেতনার কথা। আমাদের এই কথাগুলো 30,000-এর বেশি জুলাই যোদ্ধাহত যোদ্ধাদের আর্তনাদের কথা। প্রতিটি বৈষম্য বিরোধী, প্রতিটি ফ্যাসিবাদ বিরোধী ধারার সঙ্গে নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়ে বিএনপি জুলাই সনদকে তামাশায় পরিণত করার চেষ্টা করেছে। দীর্ঘ 9 মাস পর যখন জুলাই সনদ প্রণীত হলো, বিএনপির সমস্ত গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো নোট অফ ডিসেন্টে চলে গেল, মূল সনদে স্থান পেল না। মূল সনদে এমন এমন ধারায় সংযুক্ত হলো, যেই ধারার মাধ্যমে আর বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে পারবে না। বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে জন্ম নিয়েছে জানেন? বলবো আপনাদের সামনে। বাংলাদেশে ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে। সকল ক্ষমতা এক প্রধানমন্ত্রীর কাছে কুক্ষিগত করে দেওয়া হয়েছে।
সেই ক্ষমতাগুলোকে জুলাই সনদের মাধ্যমে বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্র পরিচালনার নির্বাহী ক্ষমতাগুলো রেখে গুরুত্বপূর্ণ ক্ষমতায় ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর অল্প কিছু ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করার প্রস্তাব ছিল, আর বিচার বিভাগ সংক্রান্ত প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত ক্ষমতাগুলো একটা স্বাধীন বিচার বিভাগ গঠন করে একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করে প্রধান বিচারপতির কাছে কিছু ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। আর যেভাবে একটা দেশের প্রশাসন দলীয়করণ হয়ে যায়, যেই দলীয়করণের নির্মম এবং নির্লজ্জ প্রদর্শনী আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী আমলে। কথা বলেন ঠিক না বেঠিক? ফ্যাসিবাদী আমলের প্রশাসন রাষ্ট্রের প্রশাসন ছিল না, শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল। এদেশের মানুষ তখন বলতো যে এই পুলিশ প্রশাসন দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকার কথা, সেই পুলিশের কি অবস্থা হয়েছিল আপনারা সকলেই তার প্রত্যক্ষদর্শী। দেশের মানুষ তখন বলতো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরে নতুন লীগ হয়েছে পুলিশ লীগ। কেন হয়েছিল পুলিশ লীগ? বাংলাদেশ পুলিশ কেন পুলিশ লীগ হয়ে গিয়েছিল? কারণ শেখ হাসিনা পুলিশে নিয়োগ দেওয়ার আগে যাচাই করত 3 পুরুষের রক্তের মধ্যে আওয়ামী লীগ আছে কিনা। ব্লাড টেস্ট করে তার রক্তের মধ্যে আওয়ামী লীগের সিমটম পাওয়া গেলে তখন তাকে নিয়োগ দেওয়া হতো, তাদেরকে প্রমোশন দেওয়া হতো। গোটা প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে কাউকে নিযুক্ত করার আগে তার রক্ত পরীক্ষা করে দেখা হতো আওয়ামী লীগের জার্ম আছে কিনা। আওয়ামী লীগের জার্ম থাকলে তারপরে তাকে প্রশাসনে গুরুত্বপূর্ণ নিয়োগ দেওয়া হতো। এইভাবে গোটা বাংলাদেশকে আওয়ামী দেশে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের সোনার সময়গুলোকে আওয়ামী জাহিলিয়াতে পরিণত করা হয়েছিল। এই জন্য জুলাই সনদের মাধ্যমে দলীয়করণের এই রাস্তা বন্ধ করার জন্য একটা প্রস্তাবনা আনা হয়েছিল। শুধুমাত্র প্রধানমন্ত্রীর দলীয় ইচ্ছায় আর রাষ্ট্রের নিয়োগ হবে না, নতুন করে সুন্দরভাবে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন গঠন করে নির্দলীয় নিরপেক্ষ মানুষ যেন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হতে পারে, সেই প্রস্তাবনা ছিল। এইভাবে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা রাষ্ট্রপতিকে দিয়ে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা প্রধান বিচারপতিকে দিয়ে, এরপরে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন তৈরি করা, নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি করে তারপরে 5 বছর পর পর যেন একটি নির্দলীয় নিরপেক্ষ সত্যিকার তত্ত্বাবধায়ক সরকার গড়ে উঠতে পারে, তার জন্য চমৎকার একটা প্রস্তাবনা জুলাই সনদে করা হয়েছিল। কিন্তু এই সবগুলো ধারা উপধারার সঙ্গে একটি দলের দ্বিমত, দলটির নাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটা উল্লেখ করে জানাবেন আপনারা কি বলতে চান। আমি বলবো এতটুকুই যে পৃথিবীতে যারাই স্বৈরাচার হয়ে পালিয়েছে তারা কোনোদিন আর তাদের জায়গায় ফিরে আসেনি। ঠিক একই কায়দায় যদি আবারও রাষ্ট্র শাসন কিংবা পরিচালনার পরিকল্পনা করে বিএনপি, তাহলে অনেক পস্তাতে হবে। এর মাসুল গুনতে হবে বিএনপিকে। হয়তোবা আওয়ামী লীগের মতোই দেশ ছাড়া হতে হবে। 5 বছরের আগে হয়তো ক্ষমতা থেকে টেনে নামাবে এভাবে চলতে থাকলে মানুষ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছাত্রদল কর্মী কিংবা নেতাকে ধন্যবাদ দিতে চাই। তিনি যে উপলব্ধি করতে পেরেছে ছাত্রদল যা করছে, বিএনপির কর্মীরা যা করছে বর্তমান সাম্প্রতিক সময়ে, সেটা মোটেও উচিত হচ্ছে না। এটা যে তিনি তারা বিবেকবোধ দিয়ে উপলব্ধি করেছেন, এজন্য ধন্যবাদ দিতে চাই। আপনারা জানাবেন বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যে আসলে কি বলতে চান আপনারা। ছাত্রদল, যুবদলের কর্মীরা যা কিছু করছে, যা হচ্ছে দেশে বর্তমান প্রেক্ষাপটে, সেগুলো কি ঠিক হচ্ছে? এগুলো কি মেনে নেওয়ার মতো? আপনাদের কি মনে হয় 5 বছর কি সরকার কন্টিনিউ করতে পারবে, ক্ষমতায় থাকতে পারবে? জানাবেন আপনাদের মূল্যবান অভিব্যক্তিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।